মাঝরাত। অমাবস্যার নিকষ কালো অন্ধকারে ডুবে আছে শিবকালীপুর গ্রাম। জমিদার শশধর বাবুর পেল্লায় বাড়ির পেছনের নির্জন উঠোনে তখন একদম বন্ধ করা নিস্তব্ধতা। প্রকৃতি যেন ভয়ে সেঁটিয়ে আছে। হঠাৎ সেই গুমোট হাওয়া চিড়ে ভেসে এলো এক টানা কুকুরের করুণ কান্না। মাটির ওপর সাদা গুঁড়ো আর সিঁদুর দিয়ে আঁকা হয়েছে বিশাল এক তান্ত্রিক চক্র। ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন, আর সেই আগুনের লেলিহান শিখার সামনে টেনে হিঁচড়ে আনা হয়েছে এই বাড়ির নতুন বউ ভৈরবীকে। মেয়েটার চোখ মুখ আতঙ্কে জমে পাথর। যজ্ঞের বেদিতে বসে থাকা বয়স্কা তান্ত্রিকা মহিলা বিন্দুবাসিনী, তার কপালে ঘামের বিন্দু। হঠাৎ মন্ত্র পড়া থামিয়ে দিয়ে সে অদ্ভুতভাবে শিউরে উঠল। তার ঘোলাটে চোখ দুটোতে যেন এক চরম অপরাধ বোধ ফুটে উঠল। আর নয়, অনেক হয়েছে। বিন্দুবাসিনীর তীক্ষ্ণ চিৎকারটা নিস্তব্ধ উঠোনে আছড়ে পড়ল। সে আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না। যজ্ঞের বেদি ছেড়ে টলমল পায়ে উঠে দাঁড়ালো পিছলে বেরিয়ে যাওয়ার জন্য। আর ঠিক তখনই অন্ধকারের বুক চিড়ে হিংস্র সাপদের মতো ছুটে এলো শশধর বাবুর একমাত্র ছেলে অনন্ত। তার চোখের দৃষ্টিতে তখন উন্মাদনা আর রাগের আগুন। এক লাফে এসে এসে বিন্দুবাসিনীর পথ আটকাল। কোথায় পালাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? অনন্তের গলা দিয়ে যেন কোনো অমানুষিক গর্জন বেরিয়ে এলো। বিন্দুবাসিনী কিছু বলার আগে অনন্ত তার এক হাত দিয়ে ওই তান্ত্রিকের গলা চেপে ধরে সজোরে একটা ধাক্কা মারল। মাটিতে ছিটকে পড়ল বিন্দুবাসিনী। না, মেরো না, মেরো না, ওনাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওনাকে মেরো না, মেরো না। ভৈরবী যজ্ঞের এক কোণ থেকে আর্তনাদ করে উঠল, কিন্তু সে যেন অদৃশ্য কোনো শেকলে বাঁধা, এক পাও নড়তে পারল না। ভৈরবীর চিৎকার অনন্তর কানে পৌঁছলো বলে মনে হলো না। সে রাগে অন্ধ হয়ে বিন্দুবাসিনীর বুকের ওপর চেপে বসল। তুই নোংরা গালিগালাজ আর চরম আক্রোশে অনন্তের মুখটা তখন রাক্ষসের মতো দেখাচ্ছে। বিন্দুবাসিনী প্রাণপণে অনন্তর হাত দুটো ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু যুবকের আসুরিক শক্তির কাছে সে অসহায়। হঠাৎ অনন্তর হাত চলে গেল যজ্ঞের পাশে রাখা বলিদানের ভারী ভোজালিটার দিকে। আগুনের আলোয় একবার ঝিলিক দিয়ে উঠল ধারালো ইস্পাত। ভৈরবী দুই হাতে নিজের চোখ ঢেকে ফেলল, আর তারপর খাচাং এক কোপে গলাটা এপার ওপার হয়ে গেল। ফিনকি দিয়ে ওঠা গরম রক্তে ভেসে গেল তান্ত্রিক চক্র। নিভে এলো যজ্ঞের আগুন। ভৈরবীর মাথাটা বন বন করে ঘুরে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। জ্ঞান হারানো ঠিক আগের মুহূর্তে সে দেখল বিন্দুবাসিনীর শরীরটা মাটিতে পড়ে থর থর করে কাঁপছে, আর গলা দিয়ে ফেনকে দেওয়া রক্তের বুদবুদের মাঝখান থেকেই অস্পষ্ট গোঙানির মতো একটা স্বর বেরিয়ে এলো। আর পাপ আমি করতে পারছি না, পারছি না। এ পাপের ভাগিদার হওয়া আর সম্ভব নয়। রক্ত আর পোড়া মাংসের গন্ধে ভারী হয়ে উঠল বাতাস। ভৈরবী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ঠান্ডা মাটিতে। তারপর তারপর কি হলো দাদু? থামলেন কেন? বলায় ডাকে যেন হঠাৎ করে ঘোর কাটল। এতক্ষণ টান টান উত্তেজনায় হরিমোহনের চায়ের দোকানের সবাই কাঠ হয়ে বসেছিল।
গল্পের শুরুতেই এমন হাড় হিম করা মার কাটারি দৃশ্য শোনার পর হঠাৎ থেমে গেলে কি আর ধৈর্য থাকে? আষাঢ় মাস। গত দুদিন ধরে নিম্নচাপের একটানা ঝিরঝিরে বৃষ্টিতে গোটা গ্রামটা জলমগ্ন। ঘন অন্ধকারে ঢাকা চারপাশ, শুধু একটানা ঝিঁঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। লণ্ঠনের টিমটিমে আলোয় চায়ের দোকানের ভেতরের পরিবেশটা কেমন যেন মায়াবী আর ছমছমে লাগছে। বেঞ্চের এক কোনায় বসে আছেন কিনু দাদু, পরনে একটা ফতুয়া আর খাটো ধুতি। এই গ্রামেরই এক প্রান্তে ছোট একটা কুঁড়ে ঘরে থাকেন তিনি। সারাদিন খালে বিলে মাছ ধরেন, আর বিকেলে সেই মাছ বাজারে বেচে যা 2 পয়সা পান তাতেই দিব্যি দিন কেটে যায় তার। কিন্তু গ্রামের পুরনো লোকজনদের মুখে শোনা যায় এই কিনু দাদুর জীবন নাকি একসময় এমন ছিল না। জমিদারের হালে থাকতেন তিনি, ছিল অগাধ সম্পত্তি আর প্রতিপত্তি, কিন্তু কি এক অজানা কারণে জীবনের সেই সব কিছু ত্যাগ করে প্রকৃতির কোলে এই নির্জন শূন্য জীবনটা বেছে নিয়েছেন তিনি। সন্ধে নামলেই তিনি মাঝে মাঝে হরিমোহনের এই চায়ের দোকানে এসে বসেন। একটু আড্ডা, এক ভাঁড় চা আর আজকালকার ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে তার বেশ ভালোই লাগে। আজও তার ব্যতিক্রম হয়নি। বলাইয়ের তাগাদায় কিনু দাদু একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। হাতের ভাঁড় থেকে শেষ চুমুক চাটুকু খেয়ে শান্ত অথচ অত্যন্ত ভারী গলায় বললেন, এগুলো কোনো গল্প কথা নয় রে বলাই। তোরা যে সমস্ত রহস্য রোমাঞ্চ বই পড়িস তার পাতায় এই কাহিনী কখনো খুঁজে পাবি না। এ হলো অভিশপ্ত সত্যি, আমার নিজের জীবনের ব্যক্তিগত জীবনের কাহিনী বলতে পারিস। পুরো চায়ের দোকানে পিন পতন নিস্তব্ধতা, কারো মুখে কোনো রা নেই। বাইরে বৃষ্টির শব্দটা যেন হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল। সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে কিনু দাদু তার গুরুগম্ভীর কণ্ঠে আবার শুরু করলেন, শোন তাহলে, একদম শুরু থেকেই বলি। সে আজ অনেক কাল আগের কথা। তখন ওই শিবকালীপুর গ্রামের আনাচে কানাচে শশধর বাবুর নামের দাপট বিরাট। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই শশধর বাবুর নজর গিয়ে পড়ল পাশের গাঁয়ের সামান্য এক চাষি হরিপদ মণ্ডলের মেয়ের ওপর। মেয়েটির নাম ছিল ভৈরবী। সামান্য ঘরের মেয়ে হলে কি হবে, রূপ ছিল যেন শ্রাবণের ভরা মেঘের মতো স্নিগ্ধ। গায়ের রং কিছুটা চাপা ঠিকই, কিন্তু ডাগর ডাগর দুটো কালো চোখ, টিকালো নাক আর ছিপছিপে গড়ন। দেখলে যে কারোর চোখ আটকে যায়, ঠিক যেন মাটির প্রতিমা। আর সেই রূপটাই কাল হলো মেয়েটার। একদিন পরন্ত বিকেলে স্বয়ং দোর্দণ্ড প্রতাপ জমিদার শশধরবাবু তাঁর লোক লস্কর নিয়ে এসে দাঁড়ালেন হরিপদর ভাঙা খড়ের চালের নিচে। জমিদার মশাইকে নিজের দাওয়ায় দেখে হরিপদ তো ভয়ে কাঁটা, তটস্থ হয়ে একটা পিঁড়ি পেতে দিল। শশধরবাবু গম্ভীর গলায় গলা খাঁকারি দিয়ে যে কথাটা বললেন, তা শোনার জন্য হরিপদ কেন, গোটা গ্রামও প্রস্তুত ছিল না। শশধরবাবু বললেন, দেখ হরিপদ, তোর মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে, তাই চাই ভৈরবী আমার বাড়ির বউ হয়ে আসুক। তবে বিয়ের আগে সব কথা খোলাখুলি বলে নেওয়াই ভালো। আর তুই তো জানিস আমার একমাত্র ছেলে অনন্ত, তার প্রথম পক্ষের বউ গত হয়েছে বেশ কয়েক বছর হলো। আমার ছেলের ঘরে 8 বছরের একটা ফুটফুটে নাতি আছে, খোকন। বড় আদরের ছেলে আমার, কিন্তু ওইটুকু বাচ্চা তো আর শুধু দাস দাসীর ভরসায় বাঁচে না রে।
মাতৃহারা বাচ্চাটার একটা টান দরকার। অনন্তের জীবনটাও তো এভাবে একা একা কাটতে পারে না। আমি চাই তোর মেয়ে আমার ওই মাতৃহারা নাতিটার মা হয়ে এ বাড়ির হাল ধরুক। কথাগুলো বলতে বলতে জমিদার মশাইয়ের গলাটা যেন একটু ধরে এলো। হরিপদর তখন কথা বলার মতো অবস্থায় সে নেই। অনন্তের মতো অমন সুঠাম সুদর্শন আর জমিদার পুত্রের সাথে তার সামান্য চাষি মেয়ের বিয়ে, এ যে স্বপ্নেরও অতীত। আনন্দে আর আবেগে হরিপদর দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। সে ছুটে গিয়ে শশধর বাবুর হাত দুটো চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। আপনি কি বলছেন কথা? একটু আমাদের 7 জন্মের ভাগ্যি। আমার ভৈরবী আপনাদের বাড়ির দাসী হয়ে থাকলেও ওর জীবন ধন্য হয়ে যাবে বাবু। আপনি শুধু আশীর্বাদ করবেন ওরে, শুধু আশীর্বাদ করবেন। কিন্তু তোরা বিশ্বাস কর। কিনু দাদু চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। জমিদার বাবুর ওই কথাগুলোর আড়ালে আসল সত্যিটা ছিল বড় রূঢ়। অনন্তের মতো অমন রূপবান আর বর্ধিষ্ণু ঘরের ছেলের সাথে সামান্য চাষির মেয়ের বিয়ের একটাই কারণ ছিল। ওই 8 বছরের খোকনের জন্য বিনা মাইনের একেবারে নিজস্ব একজন বিশ্বস্ত আয়া বা দেখভাল করার মানুষ দরকার ছিল। জমিদার পরিবারের বংশের রক্তকে যে চোখে দেখা হয়, বাইরের কেনা দাসীকে তো আর সেই অধিকার দেওয়া হয় না, বা দেওয়া যায়ও না। তাই এই বিয়েটা আসলে কোনো পবিত্র বন্ধন ছিল না, ছিল এক প্রকার বিক্রি হয়ে যাওয়া। ভৈরবীকে কেনা হয়েছিল খোকনের আয়া হিসেবে। যাই হোক, দিনক্ষণ দেখে ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। লাল চেলি আর গয়নায় মুড়ে ভৈরবী যেদিন পালকি থেকে নেমে ওই বিশাল জমিদার বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো, সেদিন আকাশটা ছিল মেঘলা। বিশাল সেই জমিদার বাড়ি, বড় বড় রোয়াক, মোটা মোটা থাম আর গোলক ধাঁধার মতো অলিগলি। ইটের পরতে পরতে যেন শ্যাওলা আর সাথে পুরনো গন্ধ লুকিয়ে আছে। দিনের বেলাতেও বাড়ির ভেতরের অনেক ঘরে সূর্যের আলো ঢোকে না, যেমন একটা গুমোট আর জমাট বাঁধা অন্ধকার ঘাপটি মেরে বসে থাকে। আলতা রাঙানো পায়ে উঠোনে পা দিয়ে ভৈরবীর বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। চারপাশের এই বিশালত্ব, ওই উঁচু উঁচু দেওয়াল আর তার বাতাসে ভাসমান একটা অদ্ভুত গুমরানো গন্ধ, সবকিছু মিলিয়ে ওর মনে হয়েছিল এ কোনো রাজপ্রাসাদ নয়, এ যেন এক বিশাল ঠান্ডা দম বন্ধ করা খাঁচা, যে খাঁচায় একবার ঢুকলে আর কোনোদিন বাইরের পৃথিবীর আলো দেখা যায় না। বুঝলি বলাই, জমিদার বাড়ির নতুন বউ হয়ে আসার যে স্বপ্ন ভৈরবী দেখেছিল, ওই বিশাল চৌকাঠে পা রাখার 2 দিনের মধ্যেই তা কাঁচের মতো ভেঙে গড়িয়ে গেল। নতুন বউকে নিয়ে যে আদর যত্ন, যে কৌতূহল থাকার কথা, তার ছিঁটে ফোটাও ওই বাড়ির কারোর মধ্যে ছিল না। ভৈরবী বড্ড তাড়াতাড়ি বুঝে গেল সে আসলে এই বাড়ির কর্ত্রী নয়, সে কেবল একটা শূন্যস্থান পূরণের পুতুল। ভৈরবের বুকটা তখন অজানা আতঙ্কে কাঁপত, তবে ভয়ের থেকেও বেশি ছিল এক অদ্ভুত অস্বস্তি।
শাশুড়ি মায়ের চোখ দুটো কেমন যেন স্থির, মাছের মতো মরা। চোখের পলক পড়তো না বললেই চলে। একদিন পড়ন্ত বিকেলে ভৈরবী নিজের ঘরের জানলার ধারে একা দাঁড়িয়ে আছে। আকাশে তখন মেঘ ডাকছে। এমন সময় কোনো শব্দ না করেই ঘরে ঢুকলেন শাশুড়ি। হাতে ভাঁজ করা একটা গাঢ় লাল রঙের চওড়া পাড়ের পুরনো রেশমি শাড়ি। ভৈরবী চমকে মুখ ফেরাতেই, আজ থেকে এ বাড়ির আটপৌরে সুতির শাড়ি তুমি পরবে না। সন্ধে নামলে এই শাড়িটা পরবে। ভৈরবী অবাক হয়ে শাড়িটার দিকে তাকালো, তারপর বলল, কিন্তু মা, এ তো বেশ ভারী আর পুরনো শাড়ি, আমার তো আরো। কথা শেষ হওয়ার আগে বিন্দুবাসিনীর গলায় একটা সাপের হিসহিসানির মতো শব্দ শোনা গেল। যা বলছি তাই শুনবে। এ শাড়ি সৌদামিনীর, আমার বড় বৌমার। ওর জিনিসগুলো যত্ন করে রাখা আছে। তুমি ওর জায়গাতেই এসেছো, তাই তোমায় ওর মতোই থাকতে হবে। ভৈরবী আর কোনো কথা বলার সাহস পেল না, শুধু মাথা নিচু করে শাড়িটা হাতে তুলে নিল। কিন্তু শাড়িটা বুকের কাছে ধরতেই ওর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। শাড়িটা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। পুরনো কাঠের সিন্দুক, কর্পূর আর বহু দিনের জমাট বাঁধা স্যাঁতস্যাঁতে একটা মরা গন্ধ। গা গুলিয়ে উঠল ভৈরবীর, তবু সে শাশুড়ির কথার অবাধ্য হতে পারল না। আর সেই রাতে শুরু হলো আরেক উপদ্রব। রাতের খাবার তখন শেষ। বিশাল সেই শোয়ার ঘরে একা বসে আছে ভৈরবী, অপেক্ষা করছে স্বামী অনন্তের জন্য। এমন সময় শাশুড়ি মা আবার এলেন। এবার তার হাতে ছোট একটা বেলোয়ারি কাঁচের শিশি। ভৈরবীর দিকে শিশিটা এগিয়ে দিয়ে ফিস ফিস করে বললেন, ঘুমোনোর আগে এটা ভালো করে গলা আর হাতে মেখে নেবে। ভৈরবী শিশিটা খুলতেই সারা ঘর জুড়ে জমি আর নাগলিঙ্গম ফুলের কড়া দম বন্ধ করা আতরের গন্ধে ভরে গেল। এত তীব্র সেই গন্ধ যে ভৈরবীর মাথাটা ঝিমঝিম করে উঠল। সে আমতা আমতা করে বলল, মা, এত কড়া গন্ধ, আমার তো রাতে তোমার ঘুমের জন্য এই আতর দিইনি ভৈরবী। খোকন রাতে এই ঘরেই শোবে। ওর মা সৌদামিনী রোজ রাতে এই আতরটাই মাখতো। বাচ্চাটা রাতের বেলা ঘুমের ঘোরে মায়ের গায়ের গন্ধ খোঁজে। এই গন্ধটা পেলে তবেই ও বুঝবে যে ওর মা ফিরে এসেছে। ওর যেন কোনোভাবে মনে না হয় যে তার মা বদলে গেছে। মনে থাকবে? ভৈরবী বোবার মতো ঘাড় নাড়ল। সেদিন রাতে সেই দম বন্ধ করা কড়া সুগন্ধের মধ্যে সৌদামিনীর পুরনো শাড়ি জড়িয়ে ভৈরবী যখন শুয়ে রইল, ওর মনে হলো সে যেন একটা জ্যান্ত লাশের পাশে শুয়ে আছে। আর সেই লাশটা সে নিজেই। এইটুকু বলে কিনু দাদু থামলেন। চায়ের দোকানের বাইরে একটা কুকুর এক টানা করুণ সুরে ডেকে উঠল। দাদু গলাটা খাঁকারি দিয়ে আবার বলতে শুরু করলেন, তবে ঘটনাগুলো কিন্তু এখানেই থেমে থাকলো না। দিনগুলো যেন কেমন একটা ঘোরের মধ্যে কাটতে লাগলো ভৈরবীর। একটার পর একটা ঘটনা এমনভাবে ওর জীবনে মিশে যেতে লাগলো যে কখন যে দিন থেকে রাত হচ্ছে ও নিজেই বুঝতে পারতো না। এই আতর, এই শাড়ির গন্ধ যেন
সারা বাড়িটায় ছায়ার মতো ঘুরে বেড়াতো। এর দিন কয়েক পরের কথা। সকালবেলা স্নান সেরে ঘরের বিশাল আয়নাটার সামনে বসে চুল বাঁধছিল ভৈরবী। ওর একটা স্বভাব ছিল ডান দিকে সিঁথি কাটার। চিরুনিটা হাতে নিয়ে সে যেই ডান দিকে সিঁথিটা কেটেছে, হঠাৎ পেছনের আয়নায় একটা ছায়া পড়ল। অনন্ত। কখন যে সে নিঃশব্দে ঘরে ঢুকে ভৈরবীর ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে, অনন্তের চোখের দৃষ্টিটা কেমন ঘোলাটে আর আচ্ছন্ন। ভৈরবী কিছু একটা বলার আগেই অনন্ত খপ করে ভৈরবীর হাত থেকে চিরুনিটা কেড়ে নিল। তার হাতের মুঠোটা এত শক্ত ছিল যে ভৈরবীর কবজিতে ব্যথা লেগে গেল। কি করছো তুমি? লাগছে তো। ভৈরবী যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। অনন্ত কোনো উত্তর দিল না, শুধু নিজের হাতে চিরুনিটা ধরে অত্যন্ত নির্দয়ভাবে ভৈরবীর ডান দিকের সিঁথিটা এলোমেলো করে দিয়ে জোর করে বাঁ দিকে একটা স্পষ্ট সিঁথি কেটে দিল। অনন্তের গলার স্বরটা তখন কেমন যেন খাদের গভীর থেকে উঠে আসা যান্ত্রিক আওয়াজের মতো শোনালো। ওভাবে নয়, বাঁ দিকে। সৌদামিনী সবসময় বাঁ দিকে সিঁথি কাটতো, মনে রাখতে হবে এটা তোমায়, বুঝেছো? তোমাকে ঠিক সৌদামিনীর মতোই দেখতে লাগতে হবে, একদম ওর মতো। বলেই চিরুনিটা আয়নার সামনে ছুঁড়ে ফেলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল অনন্ত। ভৈরবী পাথর হয়ে বসে রইল আয়নার সামনে। আয়নার কাঁচের দিকে তাকিয়ে ও নিজের মুখটাকেই আজ অচেনা লাগতে শুরু করলো। বাঁ দিকে সিঁথি, গায়ে সেই কড়া নাগলিঙ্গমের গন্ধ, আর পরনে সেই মরা মানুষের শাড়ি। ভৈরবীর বুকের ভেতরটা হু হু করে উঠল। সে পরিষ্কার বুঝতে পারছিল এ বাড়ির মানুষগুলো তাকে নতুন বউ হিসেবে মেনে নেয়নি, বরং প্রতিদিন একটু একটু করে নিয়ম আর শৃঙ্খলের আড়ালে তারা ভৈরবীর নিজের সত্তাটাকে খুন করছে। জমিদার বাড়ির ওই দম বন্ধ করা খাঁচায় ভৈরবীর দিনগুলো যখন একটা ঘোরের মতো কাটছে, ঠিক তখনই শুরু হলো রাতের সেই আসল বিভীষিকা। সেদিন অনন্ত বাড়িতে নেই। জমিদারি সেরেস্তার কি একটা জরুরি কাজে তাকে সদরে যেতে হয়েছে। ফিরতে সেই পরের দিন বিশাল সেই শোয়ার ঘরে একা জেগে বসে আছে ভৈরবী। অনন্তের জন্য নয়, একটা অজানা আতঙ্কে ওর দু চোখের পাতা এক হতে চাইছে না। ঘরে শুধু একটা টিমটিমে তেলের প্রদীপ জ্বলছে। দেওয়ালের পেল্লায় ঘড়িটায় ঢং ঢং করে রাত 2টোর ঘন্টা বাজল। আর ঠিক সেই মুহূর্তেই ছাদের উপরের সেই বন্ধ ঘরটা থেকে আওয়াজটা শুরু হলো। খট খটাস, খট খটাস, যেন ভারী লোহার হামানদিস্তায় এক টানা কিছু একটা পেশাই করার শব্দ। নিস্তব্ধ রাতে সেই আওয়াজ যেন হাতুড়ির মতো এসে বুকে বিঁধতে লাগলো ভৈরবীর। কিন্তু ভয়ের আসল কারণ ওই আওয়াজটা নয়, কথা বলার শব্দ আসছে। একটা গলা স্পষ্ট শাশুড়ির। সে ফিস ফিস করে কাকে যেন কিছু একটা নির্দেশ দিচ্ছে, আর তার ঠিক পরক্ষণেই শোনা যাচ্ছে আরেকজন অচেনা মহিলার গলা একদম চাপা স্বরে হিস হিস করে এক টানা কোনো মন্ত্র পড়ে চলেছে সেই অদ্ভুত নারীকণ্ঠ।
জমিদার বাড়ির অন্দরমহলে মাঝরাতে শাশুড়ির সাথে ওই বদ্ধ ঘরে কে মন্ত্র পড়ছে, কি পেশাই হচ্ছে। ভৈরবীর বুকের রক্ত যেন বরফ হয়ে যেতে লাগলো। সেই হাড় হিম করা শব্দের মাঝখানে হঠাৎ ভৈরবী চমকে উঠল খোকনের স্পর্শে। 8 বছরের ছেলেটা ওই ঘরে একটা আলাদা বিছানায় ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুমের ঘোরেই সে উঠে এসে পিছন থেকে ভৈরবীকে জড়িয়ে ধরল। তোদের একটা কথা বলে রাখি, খোকন জমিদার বাড়ির একরত্তি ছেলে হলেও ওর চেহারাটা ছিল বড় অদ্ভুত। বাড়িতে দুধ, ঘি, ছানা, আদরের কোনো অভাব নেই। তবু ছেলেটার শরীর যেন ঠিক সাপের ছেড়ে যাওয়া পুরনো খোলসের মতো। গায়ের চামড়া ফ্যাকাশে মরা মরা, আর সারা গায়ে জায়গায় জায়গায় যেন কাল ছিটে পড়ার মতো ছোপ ছোপ দাগ। কোনো বুদ্ধি কবিরাজ এর কোল কিনারা করতে পারেনি। সেই রুগ্ন ঠান্ডা দুটো হাত দিয়ে ভৈরবীকে শক্ত করে জড়িয়ে ধরে খোকন ঘুমের ঘোরেই বলে উঠল, মা, তুমি এসেছো? আমি জানতাম তুমি ঠিক আসবে। ওরা তোমার খুব কষ্ট দিচ্ছে, তাই না মা? ভৈরবীর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। খোকন তো ভৈরবীকে মা বলে ডাকে না, তাহলে ঘুমের ঘোরে কাকে দেখছে ও? ছেলেটার ঘোলাটে আধ বোঝা চোখ দুটো ভৈরবীর মুখের দিকে স্থির, কিন্তু সেই দৃষ্টি যেন ভৈরবীকে ভেদ করে অন্য কাউকে খুঁজছে। খোকন কি সত্যি ওর নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাচ্ছে এই ভৈরবীর মধ্যে? ভৈরবীর শরীরের ভেতর কি তবে অন্য কারোর ছায়া এসে ভর করেছে? ভয় আতঙ্কে খোকনের হাত দুটো আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে ভৈরবী উঠে দাঁড়াল। পা দুটো ওর ধর ধর করে কাঁপছে। টলতে টলতে সে গিয়ে দাঁড়ালো ঘরের এক কোণে রাখা সেই পেল্লায় বেলজিয়াম আয়নাটার সামনে। প্রদীপের কাঁপা কাঁপা আলোয় আয়নার বুকে নিজের প্রতিবিম্বটা দেখে ভৈরবী নিজেই শিউরে উঠল। এ কে? এ তো সে নয়। কবে থেকে তার এমন চেহারা হলো? ভৈরবী খেয়াল করল ওর ডাগর ডাগর চোখ দুটোর নিচে অস্বাভাবিক গাঢ় কালো দাগ বসে গেছে। চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা। ওর সেই এক ঢাল ঘন কালো চুল জানিয়ে ওর এত গর্ব ছিল, তা নিজে থেকে জট পাকিয়ে রুক্ষ নিষ্প্রাণ হয়ে গেছে, ঠিক যেন কোনো মরা মানুষের চুল। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভৈরবীর মনে হতে লাগলো তার নিজের সত্তাটা যেন একটু একটু করে মুছে যাচ্ছে। তার হাসি, তার ইচ্ছে, তার বেঁচে থাকার আনন্দ সবকিছু যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর সেই শূন্য জায়গায় শিকড় বিস্তার করছে অন্য কোনো এক অচেনা হিম শীতল অস্তিত্ব। ভৈরবী স্পষ্ট বুঝতে পারল সে আর নিজে নেই। প্রতিদিন প্রতি রাতে তাকে তিলে তিলে মেরে ফেলে তার শরীরের খোলসটার ভেতর অন্য কাউকে পুড়ে দেওয়ার একটা ভয়ঙ্কর খেলা চলছে এই বাড়িতে। বাইরের বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু গুমোট হাওয়া আর ব্যাঙের একটানা ডাক পরিবেশটাকে আরো ছমছমে করে তুলেছে। চায়ের দোকানের কোনায় বসা কিনু দাদুর চোখ দুটো যেন জল জল করছে। হাতের ভাঁড়টা নামিয়ে রেখে তিনি বললেন,
দিনগুলো এভাবেই কাটছিল। ভৈরবী যেন একটা জ্যান্ত লাশ। আর ঠিক সেই সময় ঘটল সেই ঘটনা যা ওর রক্ত জল করে দিল। সেদিন দুপুরবেলা ভৈরবী স্নান সেরে নিজের ঘরের বারান্দায় চুল আঁচড়াচ্ছিল। চিরুনি চালানোর সময় কয়েক গোছা চুল উঠে এলো। এমনিতেই চুলগুলো রুক্ষ হয়ে যাচ্ছিল ইদানিং। সে চুলগুলো দলা পাকিয়ে বারান্দার এক কোণে ফেলে রেখে ঘরে ঢুকলো শাড়ি পাল্টাতে। একটু পরে সে আর চোখে দেখল শাশুড়ির খাস দাসী, ওর নাম মোক্ষদা, পা টিপে টিপে বারান্দায় এসে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে ভৈরবীর ফেলে দেওয়া সেই চুলের দলাটা অত্যন্ত সন্তর্পণে কুড়িয়ে নিজের আঁচলে লুকিয়ে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ভৈরবীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ফেলে দেওয়া চুল কেউ এভাবে লুকোয় কেন? ওরা এক মুহূর্ত দেরি করল না। মোক্ষদার অলক্ষ্যে ছায়ার মতো তাকে অনুসরণ করতে শুরু করলো। মোক্ষদা সোজা গিয়ে পৌঁছল সেই ছাদের ওপরের নিষিদ্ধ ঘরটার সামনে। দরজায় মরচে ধরা তালা, কিন্তু সেটা যে শুধু লোক দেখানো তা ভৈরবী আজ বুঝতে পারল। মোক্ষদা তালাটা একটু সরাতেই দরজাটা ক্যাঁচ করে খুলে গেল। মোক্ষদা ভেতরে ঢুকতেই ভৈরবী পা টিপে টিপে গিয়ে দরজা সামান্য ফাঁক দিয়ে উঁকি মারল। আর সেই ফাঁক দিয়ে ও যা দেখল তাতে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঘরটার ভেতর নিভু নিভু প্রদীপের আলো, মেঝেতে সিঁদুর আর কি সব সাদা গুঁড়ো দিয়ে বিশাল একটা চক্র আঁকা। আর ঠিক তার মাঝখানে লাল শালুতে মোড়ানো একটা ছোট মাটির পুতুল। পুতুলটার চারধারে ছড়ানো আছে শুকনো ফুল, সিঁদুর মাখানো হাড় আর ভৈরবীর নিজের পরনের ছেঁড়া কাপড়ের টুকরো। মোক্ষদা গিয়ে একটা বয়স্কা বিভৎস চেহারার মহিলার হাতে সেই চুলের দলাটা তুলে দিল। মহিলার গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লেপা সিঁদুর। শাশুড়ি সেখানে বসে আছেন, হাতে জপমালা। বয়স্কা তান্ত্রিক ওই চুলগুলো পুতুলের মাথায় বেঁধে বিড় বিড় করে কি সব মন্ত্র পড়তে শুরু করল। ভৈরবীর বুঝতে বাকি রইল না ওই পুতুলটা আসলে ও নিজেই। কিনু দাদু একটু থামলেন দম নেওয়ার জন্য। আর ঠিক সেই সময় চায়ের দোকানের বেঞ্চ থেকে ফটিক, যে এতক্ষণ দম বন্ধ করে শুনছিল, বলে উঠল, কিন্তু দাদু, ওই তান্ত্রিক আর ওই মহিলা কি কোনো খারাপ আত্মাকে তাড়াচ্ছিল? কিনু দাদু একটা ফ্যাকাশে হাসি হাসলেন। তার সেই হাসিতে এমন একটা হতাশা আর শীতলতা ছিল যে ফটিকের গায়ে কাঁটা দিয়ে উঠল। না রে ফটিক, না, তোরাও ঠিক ওই গ্রামের বোকা মানুষগুলোর মতোই ভাবছিস। ভূত তাড়ানো তবে ওরা ভূত তাড়াচ্ছিল না, বরং ওরা যা করছিল তার নাম হলো কায়া প্রবেশ বা পরকায়াতন্ত্র, এক আদিম আর নিষিদ্ধ কালা জাদু। সবাই স্তম্ভিত হয়ে গেল। চায়ের দোকানে শুধু শোনা যাচ্ছে দাদুর গলার গুরুগম্ভীর আওয়াজ। শোন তাহলে আসল সত্যিটা কি ছিল। সৌদামিনী মানে খোকনের মা যখন মারা যায়, খোকন তখন 2 বছরের। মায়ের শোকে ছেলেটা বাঁচত না, কিন্তু সৌদামিনীর আত্মাও যে খোকনের মায়া ওই বাড়িতে আটকা পড়েছিল। নিজের রুগ্ন সন্তানের মায়ায় সে কিছুতেই এই পৃথিবী ছেড়ে যেতে পারছিল না। জমিদার বংশের উত্তরাধিকার খোকনকে বাঁচিয়ে রাখার জন্য আর সৌদামিনীর আত্মাকে শান্ত করার জন্য অনন্তর মা
এক মারাত্মক চাল চলেছিল। সে ওই বয়স্কা তান্ত্রিককে দিয়ে সৌদামিনীর আত্মাকে ওই বাড়ির চার দেওয়ালের মাঝে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল। কিন্তু একটা আত্মাকে তো আর চিরকাল শূন্যে ঝুলিয়ে রাখা যায় না। তার একটা শরীর চাই, একটা খোলস চাই। আর সেই জন্যই আনা হয়েছিল ভৈরবীকে। ভৈরবীকে আনা হয়েছিল অনন্তের স্ত্রী হিসেবে নয়, বরং সৌদামিনীর আত্মার জন্য একটা নতুন শরীর, একটা আধার হিসেবে। ওই যে ভৈরবীর নখ, চুল আর রাজস্রাবের কাপড় দিয়ে পুতুল বানিয়ে রোজ রাতে ওই তন্ত্র সাধনা চালাতো, তার একটাই কারণ ছিল। ভৈরবীর নিজের যে আত্মা, তার যে নিজস্ব সত্তা, সেটাকে তিলে তিলে ধ্বংস করে ফেলা, যাতে সেই শরীরটা একদম শূন্য হয়ে যায়। আর সেই শূন্য শরীরে মৃত সৌদামিনী পুরোপুরি ভর করতে পারে। তাহলেই তো খোকন তার নিজের মাকে আবার ফিরে পাবে। আর সব থেকে ভয়ঙ্কর সত্যিটা কি জানিস? ওই তান্ত্রিক নিদান দিয়েছিল, সৌদামিনীর আত্মাকে চিরতরে মুক্ত করতে গেলে আর খোকনকে সুস্থ করতে গেলে অমাবস্যার রাতে ভৈরবীর ওই আধার শরীরটাকে, ওই ছায়া মানুষটাকে বলি দিতে হবে। দাদু একটু থামলেন, তার গলাটা কেঁপে উঠল। আর অনন্ত? অনন্ত সব জানত। নিজের প্রথম স্ত্রীর প্রতি অন্ধ প্রেম আর ছেলের মোহে সে নিজের চোখের সামনে একটা জ্যান্ত তরতাজা মেয়েকে তিলে তিলে মরতে দেখেও চুপ করেছিল, একটা শব্দের প্রতিবাদও করেনি। দাদুর কথা শেষ হতেই চায়ের দোকানের জমাট বাঁধা নিস্তব্ধতা ভেঙে বলাই প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল, তারপর তারপর দাদু, ভৈরবী কি পারলো ওই ভয়ঙ্কর ছক থেকে নিজেকে বাঁচাতে? কি ঘটলো সেই রাতে? কিনু দাদু হাতের ভাঁড়টা পাশে নামিয়ে রাখলেন। বাইরে তখন মেঘের গুরুগম্ভীর গর্জন আর ঝোড়ো হাওয়ার দাপট। দাদু বলতে শুরু করলেন, দিন ঘনিয়ে এলো। অমাবস্যার রাত। প্রকাণ্ড শশধর জমিদারের বাড়ির চারপাশটা লম্বা লম্বা বাঁশ আর মোটা চটের বস্তা দিয়ে এমনভাবে ঘিরে ফেলা হলো যেন ভেতরের কোনো হাওয়াও বাইরে যেতে না পারে। জমিদার মশাই আগেই ফতোয়া জারি করে দিয়েছিলেন গ্রামের বুকে, বাড়িতে গ্রহ শান্তি আর বংশরক্ষার মহাযজ্ঞ হবে। নিশুতি রাতে কেউ যেন ভুল করেও জমিদার বাড়ির চৌহদ্দিতে পা না রাখে, তাতে ঘোর অমঙ্গল হবে। ভয়ে গ্রামের লোক সেদিন সন্ধ্যের আগেই ঘরে খিল দিল। সেদিন রাতে চূড়ান্ত পুজোর আয়োজন। বিশাল শোয়ার ঘরে ভৈরবী একা। শাশুড়ি নিজে হাতে এক গ্লাস দুধ নিয়ে ঘরে ঢুকলেন। গলায় অদ্ভুত এক মায়া ঢেলে বললেন, বৌমা, সারাদিন অনেক ধকল গেছে, এই দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু ভৈরবী ততদিনে সব জেনে গেছে। দুধের গ্লাসের দিকে তাকিয়ে এসে বুঝল এতে মেশানো আছে কড়া ঘুমের ওষুধ। শাশুড়ি ঘর থেকে বেরোতেই ভৈরবী দ্রুত জানলার বাইরে দুধটা ফেলে দিয়ে গ্লাসটা খালি করে দিল। শাশুড়ি ঘর থেকে বেরোতেই ভৈরবী দ্রুত জানলার বাইরে দুধটা ফেলে দিয়ে গ্লাস খালি করে দিল। তারপর বিছানায় শুয়ে গভীর ঘুমের ভান করে পড়ে রইল। ওর বুকের ভেতর তখন অজানা আতঙ্কে হাতুড়ি পিটছে। মাঝরাত। কয়েকটা পা টিপে টিপে ঘরে ঢুকল অনন্ত। ভৈরবীকে প্রায় 5 গোলা করে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো বাড়ির পেছনের সেই অন্ধকার উঠোনে। ভৈরবীর চোখ তখন আধবোজা করে দেখল একটা ভয়ঙ্কর দৃশ্য। মাটির ওপর 5 কোনা তারা,
চারিদিকে ছড়ানো মানুষের মাথার খুলি, শ্মশানের চিতাভস্য আর সিঁদুর দিয়ে আঁকা বিশাল এক তান্ত্রিক চক্র। ধনুচিতে পড়ছে সাপের খোলস, প্যাঁচার পালক আর গুগ্গল। সেই কালো ধোঁয়ায় আর কড়া গন্ধে চারপাশ আচ্ছন্ন। হঠাৎ চারপাশের হাওয়া একদম বন্ধ হয়ে গেল। গাছের একটা পাতাও নড়ছে না। শুধু দূর থেকে ভেসে আসছে একটানা কয়েকটা কুকুরের বুক ফাটানো কান্নার আওয়াজ। ওই তান্ত্রিক মহিলা তখন দুই হাতে একটা সানানো খাঁড়া আর সেই মাটির পুতুলটা নিয়ে বিকট স্বরে কালা জাদুর মন্ত্র পড়ছে। যজ্ঞ যখন চরম সীমায়, হঠাৎ চারপাশের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। যজ্ঞের আগুনটা দপ করে নীল হয়ে জ্বলে উঠল, আর ঠিক তখনই চক্রের ঠিক বাইরে দৃশ্যমান হলো সৌদামিনী, খোকনের মা। কিন্তু সে কোনো হিংস্র রাক্ষসী নয়। ভৈরবী দেখল এক চরম যন্ত্রণায় ছটফট করা, কাঁদতে থাকা এক মাতৃসত্তা দাঁড়িয়ে আছে সেখানে। তার শরীর থেকে আসছে পোড়া মাংস আর পুরনো সাথে কাপড়ের গন্ধ। চারপাশের নিস্তব্ধতার মাঝে শুধু শোনা যাচ্ছে রিন রিন শাঁখা ভাঙার আওয়াজ। সে যেন বলতে চাইছে সে ভৈরবীকে মারতে চায় না, সে শুধু এই পিশাচদের তান্ত্রিক দাসত্ব থেকে মুক্তি চায়। তার রুগ্ন সন্তানকে এই বিষাক্ত খাঁচা থেকে বাঁচাতে চায়। মহাযজ্ঞের মন্ত্র তখন উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে। তান্ত্রিক যেই খাঁড়াটা তুলেছে, মাটির পুতুলটাকে বলি দিয়ে শরীরে আত্মাকে প্রবেশ করানোর জন্য, ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে ভৈরবী নিজের প্রাণের মায়া ত্যাগ করে এক ঝটকায় উঠে বসল। অপ্রস্তুত শাশুড়ি মা অনন্ত আর ওই তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই ভৈরবী বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিকের চক্রের মাঝখানে। এক হাতে সে ছো মেরে তুলে নিল সেই লাল শালুতে মোড়ানো মাটির পুতুলটা। উন্মাদিনীর মতো চিৎকার করে উঠল তান্ত্রিক বিন্দুবাসিনী। কিন্তু ভৈরবী তখন অন্য জগতে। সেই পুতুলটা হাতে নিয়ে সৌদামিনীর আত্মার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। আমি কথা দিচ্ছি, খোকন আজ থেকে আমার সন্তান। এই রাক্ষসদের হাত থেকে আমি ওকে বাঁচাবো, নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করব। তুমি মুক্তি দাও দিদি, তুমি মুক্তি দাও। বলে ভৈরবীর সমস্ত শক্তি দিয়ে পুতুলটা পাথরের বেদিতে সজোরে আছড়ে ফেলল। চুরমার হয়ে ভেঙে গেল মাটির পুতুলটা। মুহূর্তের মধ্যে বিন্দুবাসিনীর মন্ত্র ছিন্ন হয়ে গেল। একটা বিকট শব্দে ফেটে পড়ল যজ্ঞের কুণ্ড। আর ঠিক সেই সময় গ্রাম বাংলার পুরনো দিনের কথায় সেই ভূত ছাড়ানোর সময় যেমন শোনা যায়, ঠিক তেমনি এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া পাক খেয়ে উঠল উঠোনে। মর মর করে ভেঙে পড়তে লাগলো জমিদার বাড়ির পেছনের বাঁশ বাগানের ডালপালা। যেন কোনো অদৃশ্য শক্তির শিকল ছিঁড়ে হুড় মুড় করে বেরিয়ে যাচ্ছে। ভৈরবী দেখল হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঠিক আগে সৌদামিনীর মুখে আর কোনো কষ্ট নেই। এক গভীর কৃতজ্ঞতা আর স্নেহের হাসি তার মুখে। সে যেন শূন্যে তার হাতটা বাড়িয়ে ভৈরবীর কোলে অদৃশ্যভাবে সমর্পণ করতে গেল তার নারী ছেঁড়া ধন খোকনকে। তারপরে এক ঝটকায় একটা বড় সজিনা গাছের ডাল ভেঙে ধুলোর ঝড়ের সাথে চিরতরে মিলিয়ে গেল সৌদামিনী। এইটুকু বলে কিনু দাদু হঠাৎ একদম চুপ করে গেলেন। চায়ের ভাঁড়টা শক্ত করে ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের অন্ধকারের দিকে। দোকানের ভেতর তখন শ্মশানের মতো নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর ফটিক
ঢোক গিলে কাপা কাপা গলায় বলে উঠল, আরে বাপ রে বাপ, কি বিভৎস কাণ্ড গো দাদু! তারপর কি হলো? ওই তান্ত্রিক, ভৈরবীর শাশুড়ি, অনন্ত, এনাদের কি হলো তারপর? ফটিকের আতঙ্কিত প্রশ্নের পর চায়ের দোকানের টিমটিমে আলোয় কিনু দাদুর মুখে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। বাইরে তখন বৃষ্টির তোড় কিছুটা কমে এসেছে। শুধু একটানা ব্যাঙের ডাক আর ভেজা মাটির সোঁদা গন্ধ ভেসে আসছে। দাদু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর ঠিক সেটাই ঘটল রে ফটিক, যা তোদের এই গল্পের একেবারে শুরুতেই বলেছিলাম। ওই যে বললাম না, তান্ত্রিক বিন্দুবাসিনী হঠাৎ মন্ত্র পড়া থামিয়ে দিয়ে অদ্ভুতভাবে শিউরে উঠল আর যজ্ঞের বেদি ছেড়ে উঠে যেতে চাইল। আর তারপরে তো অনন্ত এসে তাকে শেষ করে দিল। তন্ত্রের নিয়ম বড় কঠিন রে। বিন্দুবাসিনী অনেকদিন ধরেই এই পাপের বোঝা বইছিল। বংশের আগামী দিনের উত্তরসূরি খোকনকে বাঁচাতে এবং সৌদামিনীকে চিরতরে মুক্তি দিতে যখন আর কোনো পথ খোলা ছিল না, তখন একমাত্র উপায় ছিল এক জ্যান্ত মানুষের বলিদান। এই প্রস্তাবে জমিদার বাড়ির কেউ পিছপা হয়নি। কিন্তু বিন্দুবাসিনী তো জানতো এই পরকায়া তন্ত্র কতটা ভয়ঙ্কর। সে শশধর বাবুকে সতর্ক করে বলেছিল, এই পথ বড় সাংঘাতিক। শুধু একজনের প্রাণ বাঁচাতে গিয়ে যদি তন্ত্রের উল্টো ফল হয়, তবে গোটা জমিদার বংশ নির্বংশ হয়ে যাবে। সে কিছুদিন সময় চেয়েছিল অন্য কোনো উপায় বের করার জন্য, যাতে সৌদামিনীও মুক্তি পায় আর বংশও রক্ষা পায়। কিন্তু অন্ধ অহংকার আর তাড়াহুড়ো শশধরবাবু আর অনন্ত তাকে জোর করে। আসলে সৌদামিনী তার ছেলেকে ছেড়ে যেতে চাইছিল না মৃত্যুর পরেও, আর তাতে খোকনের শরীরটাও দিন দিন ভেঙে যাচ্ছিল। সবাই ভীত সন্ত্রস্ত ছিল, তারাই বা কি করবে। সেদিন রাতে ভৈরবীর ওই আত্মত্যাগ আর সৌদামিনীর কষ্ট দেখে বিন্দুবাসিনীর পাষাণ হৃদয় গলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই যজ্ঞ সম্পন্ন হলে সে চিরকালের জন্য নরকগামী হবে। তাই সে বিদ্রোহ করে উঠল। যজ্ঞের বেদি ছেড়ে যখন সে বলতে গেল, আর পাপ আমি করতে পারছি না, ঠিক তখনই অনন্ত উন্মাদের মতো ছুটে এসে ওই ভোজালির এক কূপে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিল। তন্ত্রের নিয়ম কি জানিস? যজ্ঞের মাঝপথে যদি তান্ত্রিকের মৃত্যু হয় আর বলি অসম্পূর্ণ থাকে, তবে সেই মহাশক্তি উল্টো পথে ফিরে আসে। বিন্দুবাসিনীর কাটা গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়তেই এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো ওই জমিদার বাড়ির ওপর। তন্ত্রের উল্টো ফলায় মুহূর্তের মধ্যে অনন্তের চোখের দৃষ্টি বদলে গেল। হাতের রক্ত মাখা ভোজালিটা নিয়ে এসে খ্যাক খ্যাক করে এক অমানুষিক বিকট শব্দে হাসতে শুরু করলো। তার মস্তিষ্কের শিরাগুলো যেন ছিঁড়ে ঘুরে গেল নিমেষে। ছেলের ওই নারকীয় হাসি আর উঠোনের বীভৎস দৃশ্য দেখে দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা দোর্দণ্ড প্রতাপ জমিদার শশধরবাবু নিজের বুকেই হাত চেপে ধরে লুটিয়ে পড়লেন। রাত্রের সেই নিস্তব্ধতা খান খান হয়ে গেল এখন মদের প্রলাপ আর আর্তনাদে। ওই অহংকারী জমিদার বংশ এক রাতেই পাগলা গারদে পরিণত হলো। আর ভৈরবী? সে এক মুহূর্ত ওই নরকে দাঁড়ায়নি। রক্তাক্ত উঠোন পেরিয়ে সে সোজা ছুটে গিয়েছিল শোয়ার ঘরে, যেখানে অঘরে ঘুমোচ্ছিল রুগ্ন খোকন। ভৈরবীর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ওই রাতেই ওই পোশাকেই বেরিয়ে পড়েছিল সেই অভিশপ্ত বাড়ি থেকে। আলো তখন সবে ফুটছে, পূবাকাশটা হালকা লাল। ভৈরবী যখন গ্রাম ছাড়িয়ে মেঠো পথ ধরে শহরের দিকে পা বাড়াচ্ছে, একবার পিছন ফিরে তাকালো জমিদার বাড়ির দিকে। সকালের কুয়াশার মধ্যে সে স্পষ্ট দেখতে পেল ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে সৌদামিনী। তার মুখে আর কোনো পোড়া দাগ নেই,
কোনো যন্ত্রণা নেই, এক স্নিগ্ধ পবিত্র মাতৃরূপ। ভৈরবীর দিকে তাকিয়ে এসে এক বুক ভরা কৃতজ্ঞতার হাসি যেন হাসল। তারপর দু হাত তুলে আশীর্বাদ করে ভোরের আলোয় কর্পূরের মতো মিলিয়ে গেল। এক মা তার নারী ছেঁড়া ধনকে চিরকালের মতো বাঁচানোর জন্য আরেক মায়ের হাতে সমর্পণ করে দিয়ে নিজের আত্মাকে মুক্ত করল। ভৈরবী দুই চোখের জল মুছতে মুছতে খোকনকে বুকে আঁকড়ে ধরে নতুন এক জীবনের দিকে এগিয়ে গেল। চায়ের দোকানে এখন শুধু শোনা যাচ্ছে পুরনো কাঠের বেঞ্চের ক্যাঁচ শব্দ আর সবার ভারী শ্বাস প্রশ্বাসের আওয়াজ। ঠিক এমন সময় পেছনের বেঞ্চ থেকে একজন ছোকরা একটু হেঁয়ালি করেই বলে উঠল, আরে দাদু, মানতে হবে আপনার বলার কায়দাটা, কিন্তু আপনি যা যা বললেন সবটাই তো সেই ওই বইয়ে পড়া গল্পের মতো মনে হচ্ছে। হয় এটা আপনার নিজের বানানো গল্প, আর না হয় কারো থেকে শোনা কোনো আষাঢ়ের আখ্যান, কি তাই তো? কথাটা শুনে চায়ের দোকানের অনেকেই একটু নড়ে চড়ে বসল, কিন্তু দাদু কোনো রাগ করলেন না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত বিষণ্ণ হাসি। তিনি ধীরে সুস্থে নিজের চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তারপর ছোকরার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত অথচ মাঝ খাই গলায় বললেন, না হে ছোকরা, এগুলো বইয়ের পাতা থেকে চুরি করা গল্প নয়, আর কারোর মুখে শোনা কথাও নয়। তোরা আমাকে সারা জীবন কিনু জেলে বলে জেনে এলি, আসলে আমার আসল পরিচয় তোরা কেউ জানিস না। দাদু একটু থামলেন। গোটা চায়ের দোকান যেন জাদু মন্ত্রে স্থির হয়ে আছে। ধরা গলায় তিনি বললেন, আমি হলাম সেই ছোট্ট খোকন, 8 বছরের সেই রুগ্ন ছেলেটা। ওই রাতে আমি আমার নিজের চোখের সবকটা বিভৎস ঘটনা ঘটতে দেখেছিলাম, সব বুঝেছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোয়নি। ভৈরবী মা আমাকে নিজের গর্ভের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে মানুষ করেছিলেন। মা গত হওয়ার পর ওইখানের দম বন্ধ করা জীবন ছেড়ে আমি হন্যে হয়ে ভবঘুরের মতো এই গ্রামে এসে ফিরেছি। এই গ্রামে একটু শান্তির খোঁজে এসেছিলাম। বাইরে হঠাৎ করে একটা বাজ পড়ল। হরিমোহনের চায়ের দোকানের ভেতরে থাকা মানুষগুলো তখন যেন নিজেদের রক্ত জল হয়ে যাওয়ার শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে। অন্ধকারে ছাতা মাথায় দিয়ে ধীর পায়ে চায়ের দোকান থেকে বেরিয়ে গেলেন কিনু দাদু, আর পেছনে রেখে গেলেন এক অনন্ত হাড় হিম করা নিস্তব্ধতা। শুনলেন জমিদার বাড়ির পেতনি বউ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রত্যেকবারের মতন এবারও আপনার জন্য থাকলো একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে যে কালা জাদুর উল্লেখ রয়েছে তার নাম কি? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন জয়ন্তী দাস, পিঙ্কি চক্রবর্তী, বিশ্বজিৎ সিং, মনীষা হালদার, রত্না সরকার, বাবু, দীপ্তি কর্মকার, রূপা মণ্ডল, শেখ মনোয়ার, সমীর সরকার, সরোজিনী গাবান, দিব্যাংশী, নয়নিকা, রাধা রানী বিষ্ণু, স্বস্তিকা ভৌমিক, দীপক মালাকার, সৌমেন দে, নারায়ণ বসাক, সদানন্দ বেরা, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, শুভঙ্কর দাস এবং রিনা বাছার। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর লেখার জন্য। চলুন তবে আজকের নিবেদন এখানেই শেষ করা যাক। আবার আপনার আমার আড্ডা জমে উঠবে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে। ধন্যবাদ।